প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে করোনা মহামারী, এর মধ্যে তোমাদের আজকে এই অনলাইন ক্লাসে আমাদের এই যে ক্লাস নেওয়ার এই যে সেই যাত্রা শুরু হয়েছিল প্রায় 1 বছরেরও অধিক সময়ব্যাপী। তো যা হোক, এই ক্রিটিক্যাল যে সময়টা আমরা পার করছি, আমরা সৃষ্টিকর্তার কাছে এই থেকে আমরা সবাই মুক্তি চাই। আমাদের সবাইকে যেন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো যা হোক, তোমরা সবাই আজকে বিশেষ করে আমার ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স 3য় বর্ষের যারা শিক্ষার্থী আছো, তাদের একটি নন মেজর কোর্স সমাজ বিজ্ঞান ও দর্শন, কোর্স নাম্বার হলো 3008। সুতরাং এই কোর্সের এই নন মেজর এই ক্লাসগুলো তোমাদের আমি হয়তো সরাসরি নিতে পারছি না, অনলাইনের মাধ্যমে নিচ্ছি। আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো তোমরা দেখছো এবং তোমরা বাসায় থেকে এবং তোমাদের যেই সময় তোমাদের যে ইউটিউব, বিশেষ করে বাংলা বিভাগের ইউটিউব চ্যানেল, তারপরে তোমাদের আমি যে ফেসবুক একটি গ্রুপ খুলেছি, সেই গ্রুপে আমি এটার লিঙ্ক দিয়ে দিই। তো তোমরা সেখানে এই ক্লাসগুলো দেখবে। আশা করি তোমরা ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হবে এবং এই সম্পর্কিত কিছু বই আমি তোমাদেরকে ইতিমধ্যেই তোমাদের দিয়েছি, যেগুলো তোমরা একটু বইগুলোও পড়বে এবং তোমরা একটু পড়াশোনার মধ্যে থাকবে। পড়াশোনার মধ্যে থাকলে তোমাদের যে জড়তাগুলো, এখন তো তোমাদের বাইরে বের হওয়াটাও বিপজ্জনক। তো এই বাসায় যখনই অবস্থান করছো, তখন তোমরা এই বইগুলো পড়বে এবং তোমাদের সেন্সকে আরও ডেভেলপ করবে এবং আশা করি তোমাদের এই চিন্তা, এই চেতনা, যেটা তোমার পরবর্তীতে তোমার ভবিষ্যৎ জীবনে, তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় সব জীবনে তোমাদের এইগুলো কাজে লাগবে। তো আমি তোমাদের আজকে গত বেশ কিছু ক্লাস, আমি বিশেষ করে দর্শন যে অংশটা আছে তোমাদের, সেই বিষয়গুলো টপিক্সের উপরে আমি কিছু ক্লাস নিচ্ছি। তো আমরা আমাদের একটি প্রবলেমস অফ ফিলসফি বা দর্শনের সমস্যা, এই বিষয়গুলো আমরা কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে গত আরেকটি ক্লাস আমরা পরপর কয়েকটি ক্লাস নিচ্ছি, হলো বিবর্তনবাদ, সৃষ্টি ও বিবর্তনবাদ এই বিষয়ের উপর। তো আমরা সৃষ্টি এবং বিবর্তনবাদ এই বিষয়গুলো আমরা জানছি এবং ব্যাখ্যা তোমাদেরকে আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। এবং বিবর্তনবাদে সম্পর্কিত কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলোর আমি 5টি মতবাদ তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। যে সেই 5টি মতবাদের অন্যতম একটি মতবাদ হলো যান্ত্রিক বিবর্তনবাদ। তো এই যান্ত্রিক বিবর্তনবাদ, এই মতবাদের আমি তোমাদেরকে বিশেষ করে যান্ত্রিক বিবর্তনবাদী মতবাদী কিছু দার্শনিক আছেন, যারা এই যান্ত্রিক বিবর্তনবাদ সম্পর্কে তাদের মতবাদ এবং তাদের চিন্তা এবং তাদের যে বক্তব্য, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তো এই দার্শনিকদের মধ্যে অন্যতম কিছু দার্শনিক ছিলেন, যেমন আমরা বলেছিলাম তোমাদের হলো ল্যাপলেস, তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার চার্লস হারবার্ট স্পেন্সার, এবং আরও একজন দার্শনিককে আমি তোমাদের লেমার্ক, এই তারও আমি বক্তব্য তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি। তো আমাদের আরেকজন দার্শনিক আছেন, যেটা আমরা এই বিশেষ করে এই যান্ত্রিক এবং জৈবিক মতবাদের তিনি অন্যতম একজন মতবাদী দার্শনিক এবং বিবর্তনবাদের অন্যতম একজন দার্শনিক, যার নাম হলো চার্লস ডারউইন। তো আজকে আমরা এই চার্লস ডারউইনের এই মতবাদটা, বিশেষ করে যান্ত্রিক বিবর্তনবাদী দার্শনিকদের অন্যতম একজন দার্শনিক হলেন কি তোমার হলো চার্লস ডারউইন।
চার্লস তোমার হলো চার্লস ডারউইন, সরি DARWIN, চার্লস ডারউইন। উনি আসলে চার্লস ডারউইন জন্ম ছিল তোমার, উনি জন্মগ্রহণ করছেন হলো তোমার 1809 সালে, এবং তার 1809 সালে, এবং তার মৃত্যু ঘটেছিল হলো 1809 থেকে তার মৃত্যু ছিল 1882। তো এই চার্লস ডারউইন তার তিনি আসলে আমরা দেখছি যে একজন দার্শনিক ছিলেন, ওনার নাম ছিল হলো শোপেনহাওয়ার, যিনি 1860 সালে মারা যান, এবং 1850 খ্রিস্টাব্দের দিকে তোমার হলো এই ইংল্যান্ডের এই বিগল জাহাজে চড়ে, আসলে এই চার্লস ডারউইন সম্পর্কে আমরা তার বিস্তারিত যদি আলোচনা বা আমরা যদি বিস্তারিত জানতে চাই, তো আমি তোমাদেরকে একটি গ্রন্থের আমি আলোচনা শুরুতে আমি তোমাদেরকে একটি গ্রন্থের কথা বলবো, যে এই গ্রন্থটা তোমরা একটু পড়ে নিবা। এটা হলো এই যে চার্লস ডারউইন জহুরুল আলম সিদ্দিকীর লেখা এই গ্রন্থটা। এটা তোমরা এখানে পড়বা। এটার ভিতরে এটা হলো সাহিত্য প্রকাশনালয় থেকে এই ইয়াটা প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা ডারউইন সম্পর্কে জানতে পারবে। আশা করি বাংলা যারা শিক্ষার্থী আছো বাংলা বিভাগের, তোমরা এমনি অনেক বই পড়ো, অনেক জানো, আশা করি এই বইটাও সংগ্রহ করে পড়বে। তোমরা হয়তো ডারউইন সম্পর্কে তোমাদের একটু মানে মোটামুটি একটা মৌলিক একটা জ্ঞান তোমাদের তোমরা ধারণা আসবে চার্লস ডারউইন সম্পর্কে। তো আমরা দেখি যে ইংল্যান্ডে তোমার হলো বিগল একটা জাহাজ ছিল আর কি। সেই জাহাজে চড়ে চার্লস ডারউইন সে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী কিছু দ্বীপপুঞ্জ ছিল এবং উপকূলবর্তী কিছু দেশ তিনি কি করছেন, ভ্রমণ করেন। তো তার এই যে তার মানে আসলে ডারউইনের প্রথম জীবদ্দশা মানে ছোটবেলা থেকেই ছিল সে খুব ভ্রমণপ্রিয় এবং খুব উৎসাহী প্রিয় এবং খুব জানার প্রতি তার খুব আগ্রহ। তার এই যে ভ্রমণের উদ্দেশ্য ছিল কি, যে সব জায়গায় উদ্ভিদ এবং পশু পাখি প্রকৃতি এবং জীবনযাত্রা যেটাকে গবেষণা করা। এখন এই গবেষণার ফল হিসেবে তোমার 1859 সালে উনি বিলেতে, বা যেটাকে আমরা ইংল্যান্ডের যেটাকে আমরা বলি লন্ডন শহর, যেটাকে আগে বলা হতো বিলেত, এই বিলেতে উনি ডারউইনের তিনি এই যে তিনি কি করছেন, ওই সময়ে তিনি এই জাহাজে চড়ে তিনি কি করছেন, বিলেত থেকে তিনি আটলান্টিক মহাসাগরের এবং মধ্যবর্তী কিছু দ্বীপপুঞ্জ উনি ভ্রমণ করেন। তারপর এক যুগ পরে উনি তার কিছু বিভিন্ন মানে গ্রন্থের মাধ্যমে তিনি আসলে কি করছেন, তার এই মতবাদটাকে তিনি প্রকাশ করছেন। এবং ডারউইনের অন্যতম প্রসিদ্ধ কিছু গ্রন্থ আছে, যেমন অরিজিন অফ স্পিস। একটা গ্রন্থের নাম হলো অরিজিন অফ স্পিস। অরিজিন অফ স্পিস এই গ্রন্থ। তারপরে আরেকটা গ্রন্থের নাম হলো ডিসেন্ট অফ ম্যান। ডিসেন্ট অফ ম্যান এই গ্রন্থগুলোতে আসলে তিনি তার, এটাকে আমরা ইংরেজিতে অফের পরিবর্তে অফ শব্দটা আমরা ব্যবহার করি। তো যা হোক, তিনি এই গ্রন্থগুলো রেখে তিনি বেশ আলোচনার মধ্যে চলে আসেন এবং ডারউইন ঘোষণা করেন যে আসলে যে পৃথিবীর জীবজন্তু বর্তমানে যে অবস্থায় বা যে অবস্থানে আছে, আদিকালে তারা আসলে ঠিক এই অবস্থায় ছিল না। এবং তার অন্যতম একটা বিষয় ছিল যে একটা সুস্পষ্ট এবং দীর্ঘকালীন ক্রমপরিবর্তন বা বিবর্তনের ধারা বেয়ে তারা আজ এই অবস্থায় আসছে, যে অবস্থায় পূর্বে তারা এই অবস্থায় ছিল না। আর এই বিবর্তনের যে ধারাটি হলো, এটা হলো প্রাকৃতিক নির্বাচন রূপে এক
বিধানের ফল। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় যে পরিবর্তিত প্রাকৃতিক অবস্থার সাথে নিজেকে খাপ খেয়ে টিকে রাখা, যার অপর নাম অভিযোজন, যেটাকে বলা হয় অভিযোজন। এখন প্রাকৃতিক নির্বাচনকে বুঝতে হলে এই প্রকৃতিতে ডারউইনের যে কয়েকটা নিয়মের অবস্থিতির কথা উল্লেখ তিনি করছেন, সেগুলোকে আমরা আগে আলোচনা করব। এবং আসলে তিনি সেই নিয়মগুলোর মধ্যে তিনি আসলে এগুলোকে যেমন তিনি বলতে চাচ্ছেন যে অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে আকস্মিক বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন এবং বংশধারায় অর্জিত বৈশিষ্ট্যের সংক্রমণ, এই বিষয়গুলোকে তিনি তুলে ধরছেন এবং এর মাধ্যমে তিনি মূলত এই ডারউইনের যে জৈবিক বিবর্তনবাদ সেই বিষয়টা আরো স্পষ্টভাবে ফুটে উঠছে। এখন বিভাজনের সাহায্যে বংশবৃদ্ধি বা আকস্মিক পরিবর্তন বা বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্যের সংক্রমণ, তারপরে জীবন সংগ্রাম, তারপরে প্রথমে অঙ্গ প্রত্যঙ্গের আবির্ভাব, তারপরে তাদের ক্রিয়া ইত্যাদি বিষয়গুলো আমরা এখন আলোচনা করব এবং তার এই জৈবিক বিবর্তনবাদ সম্পর্কে বা যান্ত্রিক বিবর্তনবাদ সম্পর্কে ডারউইনের যে মতবাদ সেই বিষয়টা আমরা আলোচনায় তুলে ধরব। তো ডারউইনের প্রথমে উনি বিভাজনের সাহায্যে যে বংশবৃদ্ধি এই বিষয়টাকে তিনি তার আলোচনায় তুলে আনছেন। এবং আত্মবিভাজন ডারউইনের মতে হলো যে পৃথিবীর আদিম বা একাধিক কোষ নিজেকে দ্বিধা বিভক্ত করে তারপরে বংশবৃদ্ধি করতে থাকে। অর্থাৎ এই প্রথমত একটা কোষ, এটা পরবর্তীতে কি হয়, এই কোষগুলো ভেঙে আরো অসংখ্য কোষ সৃষ্টি হয়। এইভাবে দ্বিধা বিভক্ত হয়ে আবার এগুলো থেকে আবার দ্বিধা বিভক্ত হয়, এইভাবে অসংখ্য কোষের সৃষ্টি হয়। তো এভাবে এই একটি জীবকোষ কি করে, নিজেকে দ্বিধা বিভক্ত করে দুটি জীবকোষে পরিণত হয়। ঠিক আছে, এভাবে কি হয়, এই ক্রমাগত আবার এই জীবকোষ দুটি প্রত্যেকটি নিজেকে আবার দ্বিধা বিভক্ত করে আবার এগুলো কি করে আরো অসংখ্য কোষে পরিণত হয়। এখন এই আত্মবিভাজন ক্রিয়া ক্রমাগত চলতেই থাকে, ফলে অসংখ্য জীবকোষের সৃষ্টি হয়, আবার জীবকোষগুলি অসংখ্যভাবে কি করে বংশবৃদ্ধি করতে থাকে। এখন এটা হলো আত্মবিভাজনের সাহায্যে বংশবৃদ্ধি। আর আকস্মিক বা স্বতঃস্ফূর্ত যে পরিবর্তন, সেই সম্পর্কে ডারউইন কি মনে করেন, সেই সম্পর্কে ডারউইন মনে করেন যে জীবকোষগুলো দেখতে সরল হলেও আসলে এগুলো অত্যন্ত জটিল। হয়তো এগুলোকে মনে হবে যে এগুলো হলো একটা সরল, কিন্তু এগুলো আসলে কি, এগুলো আসলে অত্যন্ত জটিল বিষয়। এখন এই জটিল জীবকোষের আকস্মিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তনও দেখা দেয়। কিভাবে? জীবকোষের পরিবর্তন জীবদেহ কি করে, জীবকোষগুলো পরিবর্তন হয়ে পরবর্তীতে কি করে জীবদেহের একটা পরিবর্তনের সূচনা করে। এই যে পরিবর্তনগুলোর কতগুলো জীবদেহের অনুকূল আর কতগুলো হলো প্রতিকূল বা ক্ষতিকর। এখন অনুকূল পরিবর্তনের আধিক্যে হলে এটা যদি সংখ্যাটা যদি বেশি হয়, হলে এখন জীবন সংগ্রামে জীব জয়ী হয়। আর প্রতিকূল পরিবর্তনের সংখ্যাধিক্য হলে জীবের বংশ ক্রমশ কি হয়, লোপ পায় বা এটা ধ্বংস হয়। কারণ আমরা দেখি যে যখন ডারউইন যখন ওই যে বিগল জাহাজে চড়ে সে যখন বিভিন্ন আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ সে যখন যায় এবং সেখানে সে কি করছে, বিভিন্ন সময় বিভিন্ন ফসিল বা জীব বা প্রাণীর অনেক কঙ্কাল, যেটাকে যে ফসিল যেটা বলা, সেইগুলো তিনি পান এবং এগুলোকে পরবর্তীতে এগুলোকে গবেষণা করে সেখানে দেখে যে এগুলো পৃথিবীতে এক সময় অনেক প্রাণী পৃথিবীতে বাস করতো এবং পরবর্তীতে কি হয়ে গেছে, বিভিন্ন ভূমিকম্প হোক, ঝড় হোক বা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের ফলে এই প্রাণীগুলো কি হয়ে গেছে, যেমন ডাইনোসর একটা প্রাণী, এই ডাইনোসরের মতন একটা বড় জীব, একটা দেহের একটা প্রাণীও কি হয়েছে ওই সময় এই প্রতিকূল অবস্থার মধ্যে তারা কি করে বাঁচতে পারে না এবং
তারা মারা গেছে, কিন্তু তাদের যে ফসিলগুলো সেগুলোকে মানে পাওয়া গেছে এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই প্রতিকূল মানে অবস্থায় যে প্রাণীগুলো শুধু এই প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করে টিকে ছিল, শুধু সেগুলোই কি হয়েছিল, বেঁচে আছে, আর বাকিগুলো কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সুতরাং ডাইনোসরের মতন বড় জীব দেহের প্রাণীও সেই প্রতিকূল অবস্থার মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকতে পারে নাই। সুতরাং তার এই আরেকটা বিষয় চলে আসে, তখন হলো জীবন সংগ্রাম। এটাকে বলা হয় হলো জীবন সংগ্রামের বিষয়। এখন জীবন সংগ্রামটা কি? ডারউইন মনে করেন যে যে জগতে জীবকে বেঁচে থাকার জন্য কি করতে হয়, কঠোর সংগ্রাম করতে হয়। এখন জগতে যদি যত জীব আছে তাদের অনুপাতে কি হয়, পর্যাপ্ত খাদ্য এই জগতে নাই। কারণ আমরা যদি দেখি যে আমরা একটা বনেরও যদি দেখি, বনে যদি জঙ্গলে বা সেখানে যদি দেখি যে সেখানেও একটা কি হয়, এই খাদ্যের জন্য কিছু প্রাণী সেখানে কি হয়, নিজেদেরকে সংগ্রাম করে সেখানেও তাদেরকে বেঁচে থাকার একটা চেষ্টা তারা চালায়। যেমন আমরা দেখছি যে ছোট প্রাণীগুলো কি করে, যার যত বেশি শক্তি সে কি করে, তার চাইতে নিচের প্রাণীগুলোকে সে কি করে খেয়ে সে বেঁচে থাকে। আবার এইভাবে কি করে, তার চাইতে যারা দৈহিকভাবে এবং বুদ্ধিগতভাবে যারা আবার শক্তিশালী তারা কি করে অন্যগুলোর সাথে আবার কি করে ফাইট দিয়ে আবার তারা কি করে আবার বেঁচে থাকে। সুতরাং এইভাবে প্রাণীকুলেও কি হয়, এই খাদ্যের উপর ভিত্তি করে তারা কি করে এই প্রতিযোগিতা বা জীবন সংগ্রামে তারা নিয়োজিত থাকে। ফলে খাদ্য লাভের জন্য জীবদের ভিতর কি হয়, একটা প্রতিযোগিতা আরম্ভ হয়, এবং এই প্রতিযোগিতা এত তীব্র যে স্বাভাবিকভাবেই তার দ্বন্দ্বের আকারে প্রকাশ পায়। আমরা দেখছি যে আমরা অনেক সময় যে আমরা একটা হরিণকে ধরার জন্য দেখি আমরা বাঘ বা অন্যান্য বনের অন্যান্য প্রাণীগুলো কি করে, আর হরিণ কি করে, তাদের জন্য খাদ্যের মধ্যে না পড়ে, তাদের জন্য তারা কি করে পালিয়ে বেড়ায়। তা অনেক সময় কি করে, তারা নিজেদেরকে আবার সেই সংগ্রামের মধ্যেও তাদেরকে প্রকাশ করতে হয়, সংগ্রামের মধ্যে লিপ্ত হতে হয়। সুতরাং স্বাভাবিকভাবেই এই দ্বন্দ্বের, এখন ডারউইন এই দ্বন্দ্বের নাম করেন হলো জীবন যুদ্ধ বা জীবন সংগ্রাম। সুতরাং এই সংগ্রামে যেসব জাতি হেরে যায় তারা কি হয়, লোপ পায়, আর যারা এই সংগ্রামে জয়ী লাভ করে তারাই শুধু বেঁচে থাকে। অর্থাৎ তার মূল বিষয় হলো যে একমাত্র যোগ্যতমরাই হলো টিকে থাকবে, আর যোগ্যতমরাই হলো টিকে থাকবে, আর যারা দুর্বল এবং তারা কিভাবে এই জগতে তারা টিকবে না, তারা জগৎ থেকে তারা এই জীবন যুদ্ধে তারা সংগ্রামে তারা পরাজিত হবে এবং তারা বেঁচে থাকবেও না। তো এখন ডারউইনের এই প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমদের যে বাঁচার যে অধিকার, ডারউইন বলেন যে জীবন সংগ্রামে যে সমস্ত জীব জয়ী হয় তারা প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে কি করে তারা বেঁচে থাকে, তারাই হলো যোগ্যতম। সুতরাং তাদের বাঁচার অধিকার আছে, আর প্রকৃতি তাদের উপযুক্ত বলে তাদেরকে নির্বাচন করে নেয়। সুতরাং তাদের জীবকোষের পরিবর্তন দেহের অনুকূলে হয়, অর্থাৎ যারা শক্তিশালী, যারা এই সংগ্রামে টিকে থাকে তারাই শুধু বেঁচে থাকে, আর যারা সুতরাং যাদের কোষের পরিবর্তন দেহের প্রতিকূলে হয় তারা ধীরে ধীরে কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। সুতরাং তাদের বাঁচার অধিকার থাকে না। এখন প্রকৃতি তাদের কি করে, উপযুক্ত বলে মনে করে না, তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এখন আরেকটি অন্যতম বিষয় ডারউইন আলোচনা করছেন, সেটা হলো বংশ পরস্পরায় অর্জিত বিভিন্ন বৈশিষ্ট্যের যে সংক্রমণ, সেই বিষয়টা তিনি তুলে ধরছেন। এখন ডারউইনের এই বিষয়টা, এই যে বংশ পরস্পরায় অর্জিত যে বৈশিষ্ট্য, এই বিষয়টা মানে একটা মানে অনেকটা আলোচিত একটা বিষয় হিসাবে চলে আসে। তিনি এই আকস্মিকভাবে যে প্রাণীদের যেসব পরিবর্তন ঘটে তা যদি এখন জীবন সংগ্রামে প্রাণীর পক্ষেও যদি অনুকূল হয়, তবে এই পরিবর্তন কি হয়, আস্তে আস্তে তার দেহকোষেও প্রভাব ফেলে বা দেহকোষকে কি করে, প্রভাবিত করে, এবং পরবর্তী পর্যায়ে এর ফল হয় কি, অতি সুদূর প্রসারী সেই প্রাণীর যেসব বংশ ধরের আবির্ভাব হয় সবার মধ্যে এই পরিবর্তন সংঘটিত হয়। অর্থাৎ এই জায়গায় ডারউইন
যে বিষয়টাকে উনি বলতে চাচ্ছেন যে 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 বংশ পরস্পরা এই পরিবর্তনটির যে পরিমাণ বা মাত্রা, এটা প্রথমে এটা মানে সামান্য বা খুব ধীর, এই মাত্রাটার পরিমাণটা হয় কি অনেক ধীর, এবং এটা মানে বাড়তে বাড়তে শেষটায় এমন হয় যে এক সময় এই প্রজাতিটি একটি প্রায় নতুন একটা পরিগ্রহ করে। অর্থাৎ যেমন আমাদের এই মানুষের যদি যে দৈহিক যে কাঠামো, এটাকে ডারউইন কিন্তু তার আলোচনায় বলতে চাচ্ছেন যে যে বানরের মতন, বা যারা দাঁত বা তীক্ষ্ণ নখ বা নরম লোম ইত্যাদি এই বিষয়গুলোকে তিনি গবেষণা করে উনি বলতে চাচ্ছেন যে এটা এমন একটা প্রজাতি থেকে, বিশেষ করে বানরের মতন একটু কোনো প্রজাতি থেকে এই ধীরে ধীরে তারা এই কি হয়ে গেছে, আরেকটা নতুন প্রজাতি বা আরেকটা নতুন রূপ, যেটা মানুষের আমরা যে রূপটা দেখি এই রূপটা পরিগ্রহ করছে। এবং পরবর্তীতে উনি বলতে চাচ্ছেন যে হয়তো কোনো এক সময়ের ব্যবধানে বা আবার মানে এই একটা সময় হয়তো এমন একটা আবার আসবে যে সময় আমরা এখন যে রূপটা আছে সেইটা আবার পরিবর্তন হয়ে এটা আরেকটা রূপ আবার আসবে বা আরেকটা রূপের সৃষ্টি হবে। সুতরাং আজকে যেসব প্রাণীর মধ্যে আমরা ধারালো দাঁত বা তীক্ষ্ণ নখর বা নরম লোম ইত্যাদি দেখি, তারা কিন্তু গোড়াতে এমন ছিল না। সুতরাং আদিতে তাদের কোনো কোনো পূর্বপুরুষের মধ্যে পরিবর্তন ঘটে, হয়তোবা সেগুলোর সামান্য উন্মেষ ঘটেছিল, তারপর বংশ পরস্পরায় সেগুলোই বাড়তে বাড়তে এই বর্তমান রূপ নিয়েছে। আবার বংশ পরস্পরায় অর্জিত এই যে বৈশিষ্ট্যর সংক্রমণ, এই বৈশিষ্ট্যর সংক্রমণ বলতে ডারউইন এই বিষয়টাকেই বুঝিয়েছেন, যেটাকে আমরা বলি হলো জৈবিক বিবর্তন। সুতরাং আমরা ডারউইনের এই যে জৈবিক বিবর্তন, এই বিষয়টা আমরা যেগুলোকে আমরা বলি বংশ পরস্পরায় অর্জিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে ডারউইন এইভাবে তিনি এই তার যান্ত্রিক বিবর্তন বা জৈবিক বিবর্তনের এই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন তার এই আলোচনা। এখন উপরের আলোচনা থেকে আমরা ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। তাই এই বিবর্তনবাদ সম্পূর্ণ লক্ষ্যহীন ও একান্তই স্বতঃস্ফূর্ত, এবং এর পিছনে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই। তাই এটাকেই বলা হয় হলো যান্ত্রিক বিবর্তনবাদ বা ডারউইনের জৈবিক বিবর্তনবাদ। তো আমরা এই আমাদের আলোচনায় আমরা এই যে ডারউইনের এই যান্ত্রিক বিবর্তনবাদ সম্পর্কে যে আলোচনা, আসলে একদিক থেকে দেখতে গেলে ডারউইনের এই বিবর্তনবাদ বিজ্ঞান জগতে যেমন নিউটনের মাধ্যাকর্ষণবাদ কিংবা সৌরজগৎ সম্পর্কে কোপার্নিকাসের যে মতবাদের মতোই আসলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা মতবাদ। তিনি তার এই মতবাদের মাধ্যমে সারা দুনিয়ায় একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, এবং তিনি এই বিবর্তনবাদকে সুষ্ঠু ভিত্তির উপরও তিনি স্থাপন করতে গিয়েছিলেন। কিন্তু ডারউইনের মানে এমনই মন্দ ভাগ্য যে তার নিজ দেশের অর্থাৎ ইংল্যান্ডের সমস্ত খ্রিস্টান ওই সময়ে যারা মানে তোমার হলো যারা ধর্মযাজক ছিলেন বা খ্রিস্টান পাদ্রী, তাদেরকেও তিনি তার ওই সময়ে তার এই মতবাদের একটা বিরূপ একটা ক্রিয়া তাকে কি করতে হয়েছে, মোকাবিলা করতে হয়েছে, এবং তাকে তার এই মতবাদটাকে ওই সময় কি করছে, নানাভাবে এটা সমালোচিত হয়েছে। কারণ তিনি আসলে মূল যে বিশেষ করে বাইবেল ভিত্তিক বা কোরআন ভিত্তিক বা অন্যান্য ধর্মীয় যে সেন্স ভিত্তিক যে মানুষের যে বা জগতের যে আবির্ভাব বা মানুষের যে সৃষ্টি, সেই বিষয়টাকে তিনি এড়িয়ে বা সেই বিষয়টাকে তিনি পরিবর্তন করে তিনি আসলে আরেকটা ভিন্ন একটি মানে বৈজ্ঞানিক বা জীববিজ্ঞান ভিত্তিক একটি মতবাদকে তিনি খণ্ডন করার চেষ্টা করেছিলেন, এবং সেজন্যই তিনি আসলে ওই সময় এই ধর্মীয় যাজক দ্বারা তিনি করছেন, নানাভাবে তিনি এই বিষয়টা তিনি সমালোচনার মধ্যে করেছেন, এবং তাকে নানা রকমের লাঞ্ছনা বঞ্চনার মধ্যে তাকে জীবন অতিবাহিত করতে হয়েছে সেইটা বেঁচে থাকাকালীন সময়। তো আমরা এই ডারউইনের এই মতবাদে আমরা তার এই মতবাদটাকে আমরা দেখছি যে এটা আসলে মানে এটাকে নানাভাবে এই মতবাদটা তোমার সমালোচিত হয়েছে, এবং এই মতবাদটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য হয় না। ডারউইন দেখেছেন যে প্রথমত যে নতুন যে প্রজাতির যে উদ্ভব নগণ্য বা আকস্মিক পরিবর্তনেরই ফল,
কিন্তু তার পরবর্তী বিজ্ঞানীরা এতে কি করছেন, সন্দেহ পোষণ করেছেন। তাদের অভিমত কি? তাদের অভিমত হলো যে সামান্য পরিবর্তনের ফলে, মানে তিনি কিন্তু পরিবর্তনটাকে বলছেন যে ধীর ধীর বা অতি সময়ব্যাপী একটা সূক্ষ্ম পরিবর্তনের মধ্যে দিয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই পরবর্তী বিজ্ঞানীরা তার এই অভিমতকে বা সামান্য পরিবর্তনের ফলে যে নতুন নতুন প্রজাতির সৃষ্টি অনেকটা অলৌকিক ব্যাপার বলে তারা মনে করেন। সুতরাং এই মতবাদটাকে তারা এটাকে গ্রহণ করতে পারেন না, কারণ এই পর্যন্ত যে মানুষের যে ফসিলগুলো এ পর্যন্ত যতগুলো আবিষ্কার হয়েছে, এই বিশেষ করে আধুনিক এই পর্যন্ত, কারণ একটা আমরা জানি যে বিশেষ করে মানুষের এই যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মানে 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 প্রথমে যে অবস্থায় ছিল, ঠিক আছে, এই পর্যন্ত সেইগুলোকে যখন বিজ্ঞানীরা যখন পরবর্তীতে বা বিভিন্ন গুহা বা বিভিন্ন আবিষ্কার বিভিন্ন খনন কার্য করতে গিয়ে যখন মানুষের কোনো কঙ্কাল বা মানুষের কোনো দেহের কোনো অংশগুলো যখন মানুষ পেয়েছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে সেই কখনোই যে বর্তমান যে রূপ বা মানুষের যে শরীরের যে জেনেটিক্যাল যে বিষয়গুলো কখনো কোনো পরিবর্তনের কোনো বিষয় এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই জন্যই পরবর্তী বিজ্ঞানীরা এই বিষয়টাকে তারা মেনে নেন নাই। তারপরে কি আছে, দ্বিতীয়ত আমরা দেখি যে ডারউইন বলছেন যে জীবদেহে যে আকস্মিক পরিবর্তন সাধিত হয় তা তার পরবর্তী পুরুষে সংক্রমিত হয়। কিন্তু ভাইসম্যান নামে একজন দার্শনিক বা জীববিজ্ঞানী ছিলেন, তিনি বলেন যে তিনি মূলত একজন জার্মান জীববিজ্ঞানী, তিনি দেখিয়েছেন যে তার এই মতবাদ ভুল। ভাইসম্যানের মতে যে প্রাণী দেহে দেহকোষ এবং জনন কোষ বলে দুই রকমের কোষ আছে। এর মধ্যে দেহকোষে যদি কোনো পরিবর্তন সাধিত হয় তবে তা তার উত্তম পুরুষে পৌঁছায় না। তার মতে যে প্রাকৃতিক পরিবেশের কারণে কোনো প্রাণীর দৈহিক পরিবর্তন সাধিত হতে পারে সন্দেহ নাই, কিন্তু সেই পরিবর্তন কোনো কালেই বংশ পরস্পরায় পরিব্যাপ্ত হয়ে পড়বে না, কেননা এই পরিবর্তন একান্তভাবে দেহকোষের পরিবর্তন, জনন কোষের নয়। ঠিক আছে, কেবল জনন কোষের পরিবর্তনই তার উত্তর পুরুষে পৌঁছায়। সুতরাং এইভাবে ভাইসম্যানের এই মতবাদের একটু উন্নত সংস্করণ মেন্ডেল তিনিও এই ক্রোমোজোমবাদ এবং তার চেয়ে উন্নত এই মর্গানের এই জিনিবাদ, ডারউইনের এই জীবদের আকস্মিক পরিবর্তনের এই সংকলন মতবাদকে বাতিল করে দিয়েছে। সুতরাং এই মতবাদটা এই জন্য ডারউইন মতবাদটা যথার্থ মতবাদ। আরেকটা বিষয় হলো তৃতীয়ত যে ডারউইন জীবের দেহকোষের পরিবর্তনের কারণ নির্ণয় করতে পারেন না, কারণ তিনি বলেছেন যে এই হলো এই জীবদেহের পরিবর্তন, এটা হলো সম্পূর্ণ আকস্মিক পরিবর্তন, যাকে প্রাকৃতিক খেয়াল বলা ছাড়া আর অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। কিন্তু নিরপেক্ষভাবে ব্যাপারটা যদি বিচার করলে এই কথাই বলতে হয় যে কোনো জিনিসকে ব্যাখ্যা না করতে পারাটা এই কথার প্রমাণ নয় যে আদতে এর কোনো ব্যাখ্যা নেই। এই অবস্থা ভাববাদীরা যদি এই পরিবর্তনের কারণ স্বরূপ কোনো আধ্যাত্মিক সত্তার উল্লেখ করেন তবে তাদের এই মতবাদকে উপেক্ষা করতে আমরা কখনোই পারি না। সুতরাং এই অর্থে ডারউইনের মতবাদ যথার্থ মতবাদ না। আরেকটা বিষয় হলো যে ডারউইন তার বিবর্তনবাদে জীবন সংগ্রামের উপর সব থেকে বেশি জোর দিয়েছেন, আর এর ফলে তার কাছে জগৎ এক বিভৎস রূপে চিত্রিত হয়েছে। এখন জগৎ একটা বিরাট রণক্ষেত্র এবং এখানে প্রত্যেকেই আপন স্বার্থের জন্য কি করছে, সংগ্রাম করে চলেছে নিরন্তর। এখন এই সংগ্রামে দয়া মায়া নেই, কোনো ত্যাগ বা তিতিক্ষা নাই। ঠিক বাস্তবিকই জগতের চিত্র কি এরূপ, অর্থাৎ জগতে কি দয়া নাই বা জগতে কি কোনো ত্যাগ তিতিক্ষা এগুলোর কি কোনো ঠাঁই নাই? তাহলে এই যে মায়ের স্নেহ, ভাইয়ের যে এই যে বোনের প্রতি যে আত্মত্যাগ বা ভাইয়ের প্রতি যে আত্মত্যাগ, জাতি এবং দেশের জন্য যে জীবন উৎসর্গ, এসব আমরা ব্যাখ্যা করব কিভাবে? বস্তুত আসলে ডারউইন কেবল জগতের একটা দিকেই উনি দেখেছিলেন, অপর দিকে কি হয় তিনি তা উপেক্ষা করেছিলেন, অথবা তিনি এই বিষয়টাকে ভুলেই গিয়েছিলেন। যাই হোক, ডারউইনের এই মতবাদকে আজকে আমরা সেই পূর্ব গৌরব নিয়ে
আর আর আসলে মানে পূর্বের যে অবস্থায় উনি যেই সময়ে এই মতবাদটি দিয়েছেন সেই অবস্থায় এটা আর নেই। ডারউইন নিজেও তার মতবাদ সম্পর্কে বেশ সংশয়ী ছিলেন। কথিত আছে যে যেমন ময়ূরের সুন্দর দেহ বর্ণনা দেখে তিনি ভাবনায় পড়েছিলেন যে কেমন করে এই সৌন্দর্য নিছক প্রাকৃতিক নির্বাচন তথা জীবন সংগ্রামের ফল হতে পারে। তাই এই সংশয়কেই অবশ্য উদ্দেশ্যমূলক বিবর্তনের একটা বিশেষ প্রেরণা বলে মনে করা হয়। তো যাও, সব থেকে বড় কথা হলো যে বিবর্তন প্রক্রিয়ার যন্ত্রবাদকে স্বীকার করলে আমাদের প্রচলিত সব ধ্যান ধারণা মূল্যবোধ ইত্যাদির ক্ষেত্রে আসে এক সর্বনাশা পরিবর্তন। আমরা স্রষ্টত্ব বা সৃষ্টিকতার যে ক্ষুদীয় যে খর্ব করতে বাধ্য হই বলে মনে করা হয় এবং এর ফলে সত্য সুন্দর এবং মঙ্গলের যে পরম আদর্শের প্রেরণায় আমাদের জীবন সুন্দর ও সুখময় হয়ে ওঠে তাকেও আমাদেরকে অস্বীকার করতে হয়। তাই এই মতকে সামাজিক নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে এক বিরাট হুমকি স্বরূপ বলা হয়, বিশেষ করে এই বিবর্তনবাদী এই মতবাদটাকে। তো যাই হোক, আমরা বিবর্তনবাদী মতবাদটা কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি এগুলো আছে, তো আমরা এগুলো নিয়ে আমরা গবেষণার বিষয় আছে, আলোচনার বিষয় আছে, অনেক সমালোচনার বিষয় থাকবে। তারপরেও আমরা যেটা সত্য সেই বিষয়টাকে আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আমাদের অভিব্যক্তির মাধ্যমে এই বিষয়টাকে আমরা আরও গভীরভাবে জানবো। তো আমরা আগামী ক্লাসে আমরা বিবর্তনবাদের আরও কিছু প্রকারভেদ আছে বা ডিফারেন্ট ফর্মস অফ ইভলিউশন যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে তোমাদের আবারও আমাদের সাথে ধৈর্য সহকারে আজকের এই আলোচনা তোমরা শুনলে, এই জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবে এবং আগামীতে যে ক্লাসটা আবার আসবে সেই ক্লাসে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।